সালটা 1812। নেপোলিয়ন বোনাপার্ট পৃথিবীর সবথেকে শক্তিশালী সামরিক প্রতিভা। তাদের কাছে ছিল 6 লক্ষ সৈনিক। ইউরোপের অর্ধেক ইতিমধ্যেই তাদের পায়ের নিচে। তিনি বলেছিলেন রাশিয়া এটা তো মাত্র 3 সপ্তাহের ব্যাপার। 3 সপ্তাহ পরে তিনি রাশিয়ার মস্কোতে পৌঁছান, কিন্তু মস্কোতে তখন ছিল শুধু ছাই আর ধ্বংসস্তূপ। রাশিয়ানরা নিজেরাই নিজেদের শহরটাকে পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় করে দিয়েছে। আর এরপর রাশিয়া দেখালো তার অরিজিনাল যে অস্ত্র আছে সেটা হচ্ছে ঠান্ডা, বরফ আর যে দূরত্ব আছে সেই দূরত্ব, আর একটা হচ্ছে সময়। 6 মাসের মধ্যে নেপোলিয়নদের 6 লক্ষ সৈনিকের মধ্যে মাত্র 1 লক্ষ ফিরে গিয়েছিল, আর বাকি 5 লক্ষ মারা গিয়েছিল, বন্দী হয়েছিল, নিখোঁজ হয়েছিল। এবার আসি 1941 সালে হিটলারের নাৎসি বাহিনীকে নিয়ে, যেটা ছিল অপারেশন বারবারোসা। হিটলার ভেবেছিলেন রাশিয়া একটা মাত্র পচার দরজার মতো, একটা লাথি মারলেই ভেঙে পড়বে। তার কাছে ছিল 3 মিলিয়ন সৈনিক, সেই সময়ের সবচেয়ে আধুনিক অস্ত্র, যেটা হচ্ছে ব্লিটজক্রিক, যে কৌশলে পুরো পশ্চিম ইউরোপ কয়েক সপ্তাহে জয় করা হয়েছে। কিন্তু এবার খেলাটা ছিল অন্যরকম। স্টালিনগ্রাদ সেই একটা শহরের যুদ্ধে নাৎসি জার্মানি হারিয়েছিল প্রায় 3 লক্ষ সৈনিক। হিটলারের সাম্রাজ্য সেই যুদ্ধের পর আর কোনোদিনও আগের মতো হতে পারে। তাহলে প্রশ্ন হলো, কেন রাশিয়ার বিরুদ্ধে কোনো দলই কখনো জয়লাভ করতে পারে? কেন আজকেও আধুনিক যুগে, স্যাটেলাইটের যুগে, ড্রোনের যুগে রাশিয়াকে সত্যিকার অর্থে কোণঠাসা করা প্রায় অসম্ভব? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়ার ভৌগোলিক দুর্গকে নিয়ে, যেটা প্রকৃতি নিজেই তৈরি করেছে। এছাড়া রাশিয়ার সবথেকে ভয়ঙ্কর সিস্টেম ডেড হ্যান্ড, রাশিয়ার পারমাণবিক শক্তি। এরপরে কেন রাশিয়ানরা যুদ্ধে অদ্ভুত রকমভাবে সহনশীল তাদের মানসিকতার দিক থেকে। এত স্যাংশনের পরেও রাশিয়া কিভাবে তাদের অর্থনীতি নিয়ে এখনো এগিয়ে চলেছে। এছাড়া রাশিয়ার তথ্যযুদ্ধ এবং তাদের কূটনৈতিক শক্তি নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ লাস্টে রাশিয়াকে নিয়ে আমি এমন একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যেটা জানলে রাশিয়াকে নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি চিরকালের জন্য চেঞ্জ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স। প্রথমে একটা সংখ্যা বলি, 1,70,98,242। এটা কোনো সংখ্যা না, এটা হচ্ছে রাশিয়ার মোট আয়তন বর্গ কিলোমিটারে, পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 11%। এর মানে হচ্ছে আপনি যদি রাশিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে চান, তাহলে আপনাকে 11টা টাইম জোন পাড়ি দিতে হবে। জাস্ট একবার ধারণা করেন, 11টা টাইম জোন। বাংলাদেশ থেকে জাপান আর মরক্কো, এটা সব মিলিয়ে কিন্তু একসাথে এটাই হয়। এটা শুধু একটা পরিসংখ্যান না, এটা একটা সামরিক দুঃস্বপ্ন। জাস্ট একবার ভেবে দেখেন, আপনি একজন সেনাপতি, আপনাকে বলা হলো রাশিয়ার পূর্ব প্রান্ত আক্রমণ করতে, কিন্তু সেখানে পৌঁছাতে আপনার সাপ্লাইন লাইন হবে হাজার হাজার কিলোমিটার লম্বা। প্রতিটা বুলেট, প্রতিটা খাবার, প্রতিটা মেডিসিন এত দূর থেকে আসতে হবে। এই সাপ্লাই লাইনই আপনার সব থেকে বড় দুর্বলতা, আর রাশিয়ানরা সেটা খুব ভালোভাবে জানে। আর এই কারণেই সৈনিকেরা পিছিয়ে যায়। আপনার সৈনিকেরা ক্লান্ত, ক্ষুধার্ত, পথ হারানো। এরপর কি করবে? এরপরেই রাশিয়ানরা আঘাত হানবে। ইতিহাসের এই কৌশলকেই বলা হয় স্ট্র্যাটেজিক ডেপথ। রাশিয়ার ভূগোল তাদের এই কৌশল বিনামূল্যে তাদেরকে দিয়ে রেখেছে। আর সবশেষে হচ্ছে রাশিয়ার শীত। রাশিয়ার শীত মানে শুধু ঠান্ডা নয়, এটা -40 ডিগ্রি সেলসিয়াস, যেখানে মানুষের শ্বাস নিতেই কষ্ট হয়ে যায়, যেখানে মেশিন গান জ্যাম হয়ে যায়, যেখানে ট্যাঙ্কের ইঞ্জিন চালু করতে গেলেই আগে কয়েক ঘন্টা ধরে আপনাকে গরম করতে হবে। নেপোলিয়নদের সৈনিকরা ঠান্ডায় কিন্তু মারা গিয়েছিল, হিটলারের সৈনিকরাও ঠান্ডায় মারা গিয়েছিল, কিন্তু রাশিয়ানরা তাদের কিছুই হয়নি, কারণ তারা এই শীতেই বড় হয়, এটাই তাদের বাড়ি। এছাড়াও আছে সাইবেরিয়ার বিস্তীর্ণ বন, যেটার নাম হচ্ছে তাইগা, পৃথিবীর বৃহত্তম বনভূমি। এছাড়া আছে ইউরাল পর্বতমালা, যেটা প্রাকৃতিক দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে রাশিয়ার জন্য। আছে অসংখ্য নদী, যেগুলো শীতে বরফ হয়ে যায়, কিন্তু যখন বসন্ত আসে সেগুলো এমন পরিমাণ কাদা হয় যেটাকে পার করা অসম্ভব। এই জন্যই বলা হয় রাশিয়ার প্রকৃতি যেন নিজের হাতে তৈরি করা একটা দুর্গ হয়ে দাঁড়িয়ে আছে রাশিয়াকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু রাশিয়ার প্রকৃতি তো রাশিয়াকে সাপোর্ট দিচ্ছে, এরপরেও রাশিয়া এমন একটা জিনিস বানিয়েছে যেটার মাধ্যমে রাশিয়ার সবকিছু শেষ হয়ে গেলেও পুরো বিশ্বকে শেষ করে দিতে পারবে। সেটা কি? এখন আমরা কথা বলবো এমন একটা জিনিস নিয়ে, যেটার নাম শুনলে বিশ্বের অন্যান্য পারমাণবিক বিশেষজ্ঞরাও চুপ হয়ে যায়, আর সেটাই হচ্ছে রাশিয়ার ডেড হ্যান্ড সিস্টেম। ডেড হ্যান্ডকে রাশিয়ান ভাষায় পেরিমিটারও বলা হয়ে থাকে। কিন্তু এটা কি? যদি আমি আপনাদেরকে বলি, ধরেন কোনো একটা দেশ রাশিয়ার উপর পারমাণবিক হামলা করলো, রাশিয়ার যত নেতৃত্ব আছে সব ধ্বংস হয়ে গেল, যেমন ইরানের টপ লেভেলে যেসব নেতৃত্ব আছে তাদেরকে মেরে ফেলা হয়েছে। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে কি হবে? রাশিয়ার কমান্ড সেন্টার উড়ে গেল, পুতিন নেই, কোনো সেনাপ্রধান নেই, কেউ নেই। সাধারণত এই অবস্থায় পারমাণবিক পাল্টা হামলা করা কিন্তু সম্ভব নয়।
কারণ এই আদেশটা কে দেবে? কিন্তু রাশিয়া এই সমস্যারই সমাধান করেছে, সেটা হলো ডেড হ্যান্ড। ডেড হ্যান্ড হলো রাশিয়ার একটা স্বয়ংক্রিয় সিস্টেম। যদি রাশিয়ার সমস্ত নেতৃত্ব ধ্বংস হয়ে যায় এবং নির্দিষ্ট সময়ের ভেতরে কোনো সিগন্যাল না পায়, তাহলে এই ডেড হ্যান্ড সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সিস্টেম নিজে থেকে রাশিয়ার সমস্ত পারমাণবিক ক্ষেপণাস্ত্র লঞ্চ করে দেবে, কোনো মানুষের সিদ্ধান্ত ছাড়াই। এর মানে হলো রাশিয়াকে সম্পূর্ণভাবে ধ্বংস করা মানে নিজেকেও সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া। এই সিস্টেমের অস্তিত্বই নিশ্চিত করে যে কোনো দেশ রাশিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জন করতে পারবে না, কারণ সেই বিজয় মানে পৃথিবীর শেষ। রাশিয়ার কাছে আছে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক পারমাণবিক ফায়ার, যেটা হচ্ছে ৬,২৫৭টি, যেটা আমেরিকার তুলনায় অনেক বেশি। আপনারা কি জানেন আমেরিকার টোটাল নিউক্লিয়ার ওয়ারহেডস কতটা আছে? আমেরিকাকে হারানো কি আসলেই সম্ভব নাকি এটাও অসম্ভব? এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, আমি সেটা আমার আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। ঘটনায় ফেরা যাক। রাশিয়ার কাছে এমন একটা ক্ষেপণাস্ত্র আছে যেটা স্যাটার্ন 2 নামে পরিচিত, যেটা দিয়ে ইংল্যান্ডের সমান একটা দেশকে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব। এছাড়া এদের পারমাণবিক চালিত আন্ডার ওয়াটার ড্রোন রয়েছে, যেটা সমুদ্রের তলা দিয়ে যায়, আর এটাকে ট্র্যাক করা প্রায় অসম্ভব। এছাড়া এদের রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, শব্দের চেয়ে প্রায় 10 গুণ দ্রুত গতিতে এটা চলে। বর্তমানে কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম এটাকে আটকাতে পারে না। এই পারমাণবিক ছায়াটাই রাশিয়ার সবচেয়ে বড় সুরক্ষা, কারণ যুদ্ধটা যদি কখনো সেই সীমায় পৌঁছায়, তখন জয় পরাজয়ের কোনো প্রশ্নই থাকে না, তখন থাকে শুধুমাত্র ধ্বংস। এখন কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটাকে সংখ্যায় পরিমাপ করা যায় না, আর সেটা হলো রাশিয়ানদের মন মানসিকতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে, যেটা রাশিয়াকে বলা হয় মহান দেশপ্রেমিক যুদ্ধ, সোভিয়েত ইউনিয়ন হারিয়েছিল আনুমানিক 2,70,00,000 মানুষ। জাস্ট একবার এই কথাটাকে মনে মনে অনুভব করার চেষ্টা করুন। 2,70,00,000 মানুষ মারা গিয়েছিল এই যুদ্ধে। প্রতিটি পরিবার কাউকে না কাউকে হারিয়েছিল, প্রতিটা গ্রাম উজাড় হয়েছে, প্রতিটা শহর যুদ্ধের ছাপ বহন করেছে, তবুও কিন্তু তারা জিতেছিল। স্টালিনগ্রাডের কথা আবারও ভাবেন। শহরের ভেতরে যুদ্ধ চলছে, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ, একটা ঘর থেকে আরেকটা ঘরে। সোভিয়েত সৈনিকদের কোনো সরঞ্জামই নেই যথেষ্ট পরিমাণে, না আছে খাবার, না আছে গোলাবারুদ, কিন্তু তারা পিছু হটেনি। কারণ ছিল একটাই, এটা তাদের মাটি, তাদের বাড়ি। রাশিয়ানদের মধ্যে আছে একটা ধারণা, যেটা হচ্ছে মাতৃভূমি। এটা শুধু একটা শব্দ না, এটা একটা আবেগ, যে আবেগে মানুষ মরতেও রাজি হয়, কিন্তু কখনো পালাতে রাজি হয় না। আর এর সাথে যোগ করে রাশিয়ার দীর্ঘ ইতিহাসের ক্রমাগত বিদেশি আক্রমণের অভিজ্ঞতা। মঙ্গোল, পোলিশ, সুইডিশ, ফরাসি, জার্মান শতাব্দীর পর শতাব্দী ধরে বাইরের শক্তি রাশিয়াকে গ্রাস করতে চেষ্টা করেছে। এই অভিজ্ঞতায় রাশিয়ানদের মজ্জায় একটা সন্দেহ আর সতর্কতা তৈরি করেছে। তারা মনে করে বিশ্ব আমাদের বিরুদ্ধে, আমরা একা, আমাদের নিজেদেরকেই টিকে থাকতে হবে। এই মানসিকতা দুর্বলতা নয়, এটাই হচ্ছে তাদের শক্তি। এত স্যাংশনের পরেও রাশিয়া কিভাবে এখনো টিকে রয়েছে? 2022 সালের রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরে পশ্চিমা দেশগুলো মনে করেছিল তারা এবার রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দেবে। তারা আরোপ করলো ইতিহাসের সবচেয়ে বড় কঠিন আর্থিক নিষেধাজ্ঞা। রাশিয়াকে সুইফট থেকে বের করা হলো। রাশিয়ার বিদেশি রিজার্ভে প্রায় $300 বিলিয়ন ফ্রিজ করা হলো। শত শত পশ্চিমা কোম্পানি রাশিয়া ছেড়ে চলে গেল। পূর্বাভাস ছিল রাশিয়ার অর্থনীতি 2022 সালে 15 থেকে 20% সংকুচিত হবে, কিন্তু বাস্তবে হলো তার উল্টোটা। 2022 সালে রাশিয়ার জিডিপি মাত্র কমেছিল 2.1%, যেটা 2023 সালে বৃদ্ধি পেয়েছিল 3.6%। কিন্তু কিভাবে? কারণ রাশিয়া আগে থেকে প্রস্তুত ছিল। রাশিয়ার অর্থনৈতিক অস্ত্রের মধ্যেও অন্যতম হচ্ছে তাদের খনিজ সম্পদ। রাশিয়ার তেল, গ্যাস শুধু এখন ইউরোপে নয়, এটা এখন যাচ্ছে ভারত, চীন, তুরস্কে। এছাড়া ইউরোপ যে তেল কিন্তু ডিসকাউন্টে, সেটা কিন্তু এখন কিনছে ভারত আর চীন। রাশিয়ার জ্বালানি রপ্তানি থেকে আয় 2022 সালে বরং বেড়ে গিয়েছিল। এছাড়া রাশিয়ার অর্থনীতিতে আরেকটা অস্ত্র হচ্ছে কৃষি। রাশিয়া হচ্ছে বিশ্বের শীর্ষ গম রপ্তানিকারক। বিশ্বের অনেক দেশ, বিশেষত আফ্রিকা ও মধ্যপ্রাচ্য, রাশিয়ার খাদ্যের উপর নির্ভরশীল। মানে রাশিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ অবরোধ মানে বিশ্বব্যাপী কিন্তু একটা খাদ্য সংকট তৈরি হবে। পশ্চিমা দেশগুলো এই ঝুঁকি কখনোই নিতে পারবে না। এছাড়া এদের যে খনিজ সম্পদ রয়েছে মাটির নিচে, যেটা পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক সম্পদের ভান্ডার। নিকেল, প্যালাডিয়াম, টিটানিয়াম আধুনিক শিল্পের জন্য যেগুলো অপরিহার্য। বিমান তৈরি থেকে শুরু করে মোবাইল ফোন সবকিছুতেই রাশিয়ার খনিজ সম্পদ লাগে। আর আছে গ্লোবাল সাউথ। বিশ্বের বেশিরভাগ দেশ, ভারত, চীন, ব্রাজিল, সৌদি আরব, রাশিয়ার বিরুদ্ধে স্যাংশনে কিন্তু যোগ দেয়নি। পৃথিবীর জনসংখ্যার 60%-এরও বেশি এমন দেশে বাস করে যারা রাশিয়ার সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাই রাশিয়া বিচ্ছিন্ন না, শুধু পূর্ণ বিন্যাস। আধুনিক যুদ্ধ শুধু মাঠে হয় না, এটা হয় তথ্যের মাধ্যমে। আর এই খেলায় রাশিয়া অত্যন্ত পারদর্শী। রাশিয়ার আছে রাশিয়া টুডে চ্যানেল, যেটা বিশ্বের 30টিরও বেশি ভাষায় সম্প্রচার করে। সোশ্যাল মিডিয়ায় রুশ প্রভাব বিস্তারের প্রমাণ আছে অসংখ্য নির্বাচন ও বিতর্কে। কিন্তু সবচেয়ে কার্যকর রাশিয়ার কৌশল হলো বিভাজন তৈরি করা। পশ্চিমা সমাজের ভেতরে যে বিভাজন আছে, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সেই বিভাজনকে আরো গভীর করা। রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কিন্তু স্থায়ী সদস্য। মানে জাতিসংঘের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপের আইনি অনুমোদন পাওয়া কার্যত পরিমাণে অসম্ভব। রাশিয়া কিন্তু নিজেই সেই দরজায় তালা ঝুলিয়ে রেখেছে।
এবার চলেন রাশিয়ার সাথে যারা যারা যুদ্ধে জড়িয়েছে অবস্থা কি ছিল সেটা সম্পর্কে একটু জানি। এই পর্যন্ত যারা যারা রাশিয়াকে পরাজিত করতে গেছে তারা কিন্তু সবাই পরাজিত হয়েছে। 1709 সালে সুইডেন, 1812 সালে ফ্রান্স এবং 1941 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানি, তারা প্রতিবারই কিন্তু রাশিয়াতে অ্যাটাক করেছে। প্রতিবারই একটা প্যাটার্ন আছে, আক্রমণকারী শুরুতে সাফল্য পায়, এগিয়েও যায়, তারা আরো এগিয়ে যায়, তারপর কি হয়, সাপ্লাই লাইন তাদের দীর্ঘ হয়, শীত আসে, রাশিয়ানরা পাল্টা আঘাত করা শুরু করে, এরপর সবকিছুই উল্টিয়ে যায়। রাশিয়ার এই ক্ষমতা, যেটা হচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করার ক্ষমতা, এটা অত্যন্ত প্রবল। 10 বছর, 20 বছর, 30 বছর তারা কিন্তু অপেক্ষা করতে পারে। পশ্চিমা গণতন্ত্রের নির্বাচন আসে 4-5 বছরে মাত্র একবার, জনমত পরিবর্তন হয়, কিন্তু রাশিয়ার সিস্টেমে সেই চাপ নেই। এটা কিন্তু কোনো দুর্বলতা না, এটা হচ্ছে শক্তি। বর্তমানে রাশিয়ার এক নায়ক ভ্লাদিমির পুতিন, তাকে নিয়ে কিন্তু আমার আলাদা একটা ভিডিও আছে, কার্ডে দেওয়া এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভ্লাদিমির পুতিনের পুরো হিস্টোরি নিয়ে আমার ডেডিকেটেড ভিডিওটা দেখে আসতে পারে। তাহলে মেন প্রশ্নে ফিরে আসি, রাশিয়াকে হারানো কি আদৌ সম্ভব? সামরিকভাবে, পারমাণবিক যুদ্ধ ছাড়া? আমি বলবো প্রায় অসম্ভব। আর পারমাণবিক যুদ্ধ মানে সবারই হার। অর্থনৈতিকভাবে অনেকবার চেষ্টা হয়েছে, ব্যর্থ হয়েছে আংশিকভাবে। যদি বলেন ইনফরমেশনের দিক থেকে এটা চলছে, ফলাফল কিন্তু এখনো অনিশ্চিত। কিন্তু এখানে একটা গভীর সত্য আছে, রাশিয়াও নিখুঁত না। রাশিয়ার অনেক সমস্যা আছে, জনসংখ্যা কমেছে, দুর্নীতি আছে, প্রযুক্তিতেও পিছিয়ে আছে অনেক ক্ষেত্রে। কিন্তু রাশিয়াকে হারানো আর রাশিয়া দুর্বল, এই দুটো সম্পূর্ণ আলাদা কথা। ইতিহাস বারবার দেখিয়েছে রাশিয়া সংকটে পড়ে, কিন্তু রাশিয়া শেষ হয় না। হয়তো এটাই রাশিয়ার সবচেয়ে বড় রহস্য। একটা জাতি যে হাজার হাজার বছর ধরে বেঁচে আছে প্রতিকূলতার মধ্যে, সে হয়তো পরাজয়ের অর্থ ভিন্নভাবে বোঝে। তাদের কাছে পরাজয় মানে মৃত্যু না, পরাজয় মানে সাময়িক পিছু হটা আর পরের সুযোগের জন্য অপেক্ষা করা। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্টস করে আপনার মতামত জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইরকম ভূ রাজনৈতিক আরো ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স।